হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য লার্নিং কম্পাস। ইনফিনিটি সফটওয়্যারের উপর আমি একটি টিউটোরিয়াল সিরিজ তৈরি করছি। এই ভিডিওটি হচ্ছে সিরিজটির চতুর্থ পর্ব, লেসন 4। শুধু এই ভিডিওটি দেখলে আপনার তেমন কোনো লাভ হবে না, পাশাপাশি আপনাকে চর্চা করতে হবে। খুব ভালো হয় যদি আপনার একটি ডুয়াল মনিটর সেটআপ থাকে। এক মনিটরে ভিডিওটি টেনে টেনে দেখুন এবং অন্য মনিটরে চর্চা করুন, তাহলে ভালো ফলাফল পাবেন। শুধু তাই না, ডুয়াল মনিটর সেটআপ আপনার কাজের প্রোডাক্টিভিটি 42% পর্যন্ত বৃদ্ধি করতে পারে। এটি রিসার্চ দ্বারা প্রমাণিত। তো যাই হোক, চলুন ভিডিওটি শুরু করা যাক। গত পর্বে আমরা দেখেছিলাম এই মুভ টুলের ব্যবহার। এখন আমরা দেখব ক্রপ টুলের ব্যবহার। এটা হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলের শর্টকাট হচ্ছে সি। ক্রপ টুল কি করে? ক্রপ টুল রিমুভস আনওয়ান্টেড আউটার এরিয়াস অফ ইউর ইমেজ নন ডিস্ট্রাকটিভলি। অর্থাৎ ক্রপ টুলের মাধ্যমে যদি আমরা কোনো একটা ছবিকে ক্রপ করি, তাহলে আমরা পুনরায় আসল ছবিটাতে ফেরত যেতে পারবো, মূল ছবিটা নষ্ট হবে না। আমি সি প্রেস করছি ক্রপ টুলটা সিলেক্ট করার জন্য। সি প্রেস করলাম, ক্রপ টুল সিলেক্ট হয়ে গেল। ক্রপ টুল সিলেক্ট করার পরে কনটেক্সট টুলবারে এই আইকন, এটাকে বলা হয় প্রিসেটস। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্রিসেটস। প্রিসেটস এর উপরে ক্লিক করলাম। এখানে অনেকগুলো প্রিসেটস দেখতে পাচ্ছি। কমন রেশিও গুলো দেওয়া আছে 1:1, 2:1, 3:1, 3:2, 4:3, 5:4, 16:9 ওয়াইড স্ক্রিন, 16:10 গোল্ডেন রেশিও। এছাড়াও স্ক্রল করে নিচে গেলে স্ক্রিন সাইজ অনুযায়ী দেওয়া আছে। যেমন স্ক্রল করে নিচে গেলে আমরা পাবো 1920x1080 HD, 2K, 4K। তো প্রথমে এই প্রিসেটসে ক্লিক করে নিচে গিয়ে আমি এই 1920x1080 এই সাইজটা সিলেক্ট করলাম। এখন দেখতে পাচ্ছি যে ক্রপ এরিয়াটা একটু ছোট হয়ে আসছে। এখানে কিছু লাইন দেখা যাচ্ছে। লোয়ার থার্ড, রুল অফ থার্ড বলে আমরা যেটাকে চিনি, সেই রুল অফ থার্ড এর গ্রিড উপরে লেখা আছে থার্ডস গ্রিড। এই যে থার্ডস গ্রিড, এখান থেকে আমরা গ্রিড সিস্টেমটা চেঞ্জ করতে পারবো। যেমন নান দিতে পারি, নান দিলে চলে গেল। এরপর এখান থেকে 5 গ্রিডও দিতে পারি। 5 গ্রিড দিলে মাঝখানের অংশটা এরকম একটু ছোট হয়ে যায়। এরপরে দিতে পারি গোল্ডেন স্পাইরাল, এরকম। পাশাপাশি দেওয়া যায় ডায়াগোনাল। এগুলো ফটোগ্রাফাররা ব্যবহার করেন রেশিওগুলো মেনটেন করার জন্য, ছবিটাকে সঠিকভাবে প্লেসমেন্ট করার জন্য। যেমন রুল অফ থার্ড, এটা ভিডিওতেও ব্যবহার হয়, ফটোগ্রাফাররাও ব্যবহার করেন ছবিতে সাবজেক্টটাকে সঠিক প্লেসে বসানোর জন্য। এখন একটা বিষয় লক্ষণীয়, যখন আমরা এই 1920 পিক্সেল বা এই 1080 পিক্সেল সিলেক্ট করলাম, তখন এখানে লেখা আসছে রিস্যাম্পল। রিস্যাম্পল, এখানে ক্লিক করি। এখানে আমরা আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, আনকনস্ট্রেইনড, অরিজিনাল রেশিও, কাস্টম রেশিও এবং রিস্যাম্পল। রিস্যাম্পল এর বদলে যদি আমরা আনকনস্ট্রেইনড দেই, তখন আমরা এই রেশিওটা অথবা এই ক্রপ এরিয়াটা আমরা চেঞ্জ করতে পারতেছি ফ্রিলি। যে কোনো দিকে যে কোনো অংশ ধরে আমরা চেঞ্জ করতে পারতেছি। পরেরটা ধরে নিচে নামাতে পারলাম। যে কোনো রকম ভাবে আমরা এই রেশিওটা চেঞ্জ করতে পারছি। এখন আর এই পিক্সেল রেশিওটা ফিক্স থাকছে না, কিন্তু যখন আনকনস্ট্রেইনড সিলেক্টেড হচ্ছে, তখন এই ইউনিটটা আমরা চেঞ্জ করতে পারছি না। এই যে ইউনিটটা গ্রে হয়ে গেছে, এটা আমরা এখন চাইলেও চেঞ্জ করতে পারবো না, প্লাস ডিপিআইও আমরা চেঞ্জ করতে পারবো না। কিন্তু যখন আমরা দিব হচ্ছে রিস্যাম্পল, তখন কিন্তু এই যে এটা এখন লাইট আপ হয়ে গেছে। এখন আমরা চাইলে এখান থেকে পিক্সেল এবং হচ্ছে ডিপিআই ছবিটা চেঞ্জ করতে পারবো। কেন? কারণ রিস্যাম্পল যখন দিচ্ছি, তখন এই ডিপিআই যদি আমি চেঞ্জ করি, যেমন আমি দিচ্ছি 72, যদি ওয়েবের জন্য ব্যবহার করি, পাশাপাশি আমি যদি পিক্সেল এর বদলে পয়েন্টস দিলাম, বা পিক্সেলই থাকলো, ওয়েবের জন্য পিক্সেলই ঠিক আছে, বা আমরা যদি প্রিন্টিং এর জন্য ব্যবহার করি, তখন আমরা যদি এটাকে ইঞ্চেসে দিলাম এবং ডিপিআই দিলাম 300 দিয়ে আমরা যদি এখন এটাকে প্রিন্ট করি, মানে সেভ করি, তখন এটা নতুন একটা ছবি হিসেবে তৈরি হবে, মানে ছবিটা রিস্যাম্পল হবে। তো রিস্যাম্পল যদি সিলেক্ট করা না হয় এবং অরিজিনাল রেশিও দেওয়া হয়, তখন এখন আমরা চাইলেও উপর থেকে এটাকে চেঞ্জ করতে পারবো না, তখন ওই রেশিও অনুযায়ী চেঞ্জ হবে। কোনা থেকে চেঞ্জ করলেও রেশিওটা মেনটেন হবে, ছবির অরিজিনাল রেশিওটা মেনটেন হচ্ছে। তাহলে দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে এই প্রিসেট থেকে আমরা যে কোনো রকমের প্রিসেট নিতে পারি, যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য 1:1, হ্যাঁ, বা যে কোনো আমাদের পছন্দ মতো রেশিও আমরা নিতে পারছি। যখনই আমরা একটা কাস্টম এরকম রেশিও নিব, তখন সেটা রিস্যাম্পলে চলে যাচ্ছে। আর রিস্যাম্পলের বদলে যদি আমরা কাস্টম রেশিও নিই, কাস্টম রেশিও নিলে শুধুমাত্র আমরা এর ওয়াইড এবং হাইট চেঞ্জ করতে পারছি, কিন্তু ইউনিটস এবং ডিপিআই চেঞ্জ করতে পারছি না। কিন্তু আমরা যদি রিস্যাম্পল নেই, একমাত্র তখনই আমরা ইউনিটটা পিক্সেল বা অন্য যে কোনো ইউনিট নিতে পারছি, পাশাপাশি ডিপিআইও আমরা চেঞ্জ করতে পারছি।
এখন আমরা এখানে যে রেশিওটা নিয়েছি সেটা আমরা চাইলে হরাইজন্টাল থেকে ভার্টিক্যাল বা ভার্টিক্যাল থেকে হরাইজন্টালে কনভার্ট করতে পারবো। সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য আমরা ক্লিক করব এই রোটেট আইকনের উপরে। এই রোটেট আইকনে ক্লিক করলে কি হয় আমরা সেটা দেখি। রোটেটের উপরে ক্লিক করলাম, ভার্টিক্যাল হয়ে গেল। আবার রোটেটের উপর ক্লিক করলাম, হরাইজন্টাল হয়ে গেল। আরো একটা ব্যাপার, আমরা এখানে যদি কোণায় আসি তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা ক্লিক করে এটাকে এভাবে করে ছবিটাকে রোটেট করতে পারবো, তাই না? রোটেট করতে পারছি ছবিটা। এখন আমরা যদি শিফট প্রেস করি, এরপরে যদি আমরা রোটেট করি, তখন 15 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেট হচ্ছে। ঠিক আছে, আপাতত আমি একটু ক্যান্সেল করছি। ক্যান্সেল করে পুনরায় আমি ক্রপ টুল সিলেক্ট করলাম। এখন যদি আমরা কন্ট্রোল প্রেস করি তাহলে একটা রুলার চলে আসছে। রুলার দিয়ে যদি আমি এভাবে করে একটা দাগ টানি কন্ট্রোল চেপে থাকা অবস্থায়, তাহলে ছবিটা কিন্তু স্ট্রেট হয়ে গেল। এটা হচ্ছে যে কোনো ছবি বাঁকা থাকলে সেটাকে স্ট্রেটেন করার জন্য এটা ব্যবহার করা যায়। এই অপশনটা হচ্ছে এই যে এটা। এই আইকনের উপরে ক্লিক করলে আমরা ছবিটাকে স্ট্রেটেন করতে পারবো। আর শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল। এখানে প্রেস করলেও ওই লেভেলারটা চলে আসছে। রুলার না, এটা লেভেলার, তখনও আমরা ব্যবহার করতে পারছি। পাশাপাশি কন্ট্রোল প্রেস করে ধরেও আমরা এই লেভেলারটা ব্যবহার করতে পারছি। কন্ট্রোল প্রেস করলাম, লেভেলারটা ব্যবহার করলাম, ছবিটা স্ট্রেটেন হয়ে গেল। এরপরে এখানে একটা আইকন আছে, এটা হচ্ছে রিসেট আইকন, রিসেট বাটন। এখানে ক্লিক করলে যেটা হবে সেটা হলো ছবিটা পুনরায় প্রথমে যেরকম ছিল ঠিক সেই অবস্থায় ব্যাক চলে আসছে। এরপর কনটেক্সট টুলবারে আরো একটা আইকন আছে, এটাকে বলা হয় ডার্কেন বর্ডার। এটাতে ক্লিক করলে বর্ডারটা ডার্কেন হবে, আবার ক্লিক করলে লাইটেন হবে। যেমন আমি এখানে ক্লিক করলাম, আশেপাশের এরিয়াটা একটু হালকা হয়ে গেছে। এখন আবার যদি ক্লিক করি, এখন একদম গাঢ় হয়ে গেছে। আর পাশেরটা হচ্ছে, এটা হলো রিভিল ক্যানভাস। এটা ক্যানভাসটা শো করবে। বা আমরা যদি ছবিটাকে, যেমন আমি ছবিটা একটু রোটেট করেছি, এখন আমি যদি ক্যানভাসের উপর ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এই ক্যানভাসের বাইরের অংশটা আর দেখাচ্ছে না, হাইড হয়ে আছে। আবার যদি ক্লিক করি তখন এই ক্যানভাসটা রিভিল হচ্ছে। এটাই হচ্ছে এই রিভিল ক্যানভাসের কাজ। তো যে কোনো ছবিকে স্ট্রেটেন করার জন্য আমরা কি করব? কন্ট্রোল চেপে ধরে আমরা এই লেভেলারটা ব্যবহার করব। স্ট্রেটেন করলাম, এরপর আমি ছবিটাকে গ্র্যাব করে লোয়ার থার্ড অনুযায়ী বসালাম। বসিয়ে আমি অ্যাপ্লাই প্রেস করলাম, ছবিটা ক্রপ হয়ে গেল। তো আমরা এখন দেখব এই অবজেক্ট সিলেকশন টুলের কাজ। এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। Object Selection Tool. Select areas of pixel layer using Machine Learning ML. মানে মেশিন লার্নিং এর মাধ্যমে কোনো অবজেক্টকে সিলেক্ট করা যাবে এই টুলের মাধ্যমে। তো এটা অ্যাক্টিভেট করতে হলে আমাদেরকে যেতে হবে এইখানে। প্রথমে ছবির বাইরে ক্লিক করলাম, এরপরে উপরে আসছে হলো অ্যাপ সেটিংস। এই যে অ্যাপ সেটিংস, এই অ্যাপ সেটিংসে যাব। অ্যাপ সেটিংসে ক্লিক করলাম, এই উইন্ডোটা আসলো। এবার ক্লিক করলাম এই মেশিন লার্নিং এ। এখানে প্রথমে দেখতে পাচ্ছি একটি অপশন আছে সেগমেন্টেশন। এই যে সেগমেন্টেশন, এই সেগমেন্টেশন অপশনটা টগল করে অন করে দিতে হবে। বাকি অপশনগুলো সব প্রিমিয়াম, এগুলোর প্রয়োজন নাই। সেগমেন্টেশনটা অন করলেই হবে। সেগমেন্টেশনটা প্রথম অন করলে এটা ডাউনলোড হবে। ডাউনলোড করার পরে ক্যানভা অ্যাফিনিটি সফটওয়্যারটা ক্লোজ করে দিয়ে আবার ওপেন করলে তারপর থেকে এটা চালু হবে। ওকে, আমি এটা এখন ক্লোজ করে দিচ্ছি, আমার এটা অন করা আছে। যেহেতু এটা এখন আমার এখানে অ্যাক্টিভেট করা আছে, তা আমি এই অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলাম। সাবমেনু টুলে প্রথমে আছে হলো অবজেক্ট সিলেকশন টুল, এরপরে আছে সিলেকশন ব্রাশ টুল, এরপরে আছে ফ্ল্যাট সিলেকশন টুল। আমরা এক এক করে প্রত্যেকটার কাজ দেখব। অবজেক্ট সিলেকশন টুলটা অ্যাক্টিভেট করার পর আমরা যে কোনো একটা অবজেক্টের উপর ক্লিক করব। টুলটা কাজ করলো না, কারণ আমি ছবিটা সিলেক্ট করে নেই নাই। এই জন্য মুভ টুলটা সিলেক্ট করে প্রথমে অবজেক্টটা সিলেক্ট করলাম, ছবিটা সিলেক্ট করলাম, এরপর অবজেক্ট সিলেকশন টুলে যাই। এবার দেখতে পাচ্ছি বিভিন্ন অংশ অটোমেটিক সিলেক্ট হচ্ছে। সাধারণত ক্লিক করে ড্র্যাগ করলে সিলেকশন হয় না। শিফট প্রেস করে যদি আমি ড্র্যাগ করি তাতেও সিলেকশন হচ্ছে না। সিলেকশন করতে হলে এরকম গ্রিন দাগ যখন আসবে তখন জাস্ট একটা ক্লিক করলেই হবে। ক্লিক করলাম, এখন দেখা যাচ্ছে যে মাঝি সিলেক্ট করা হয়েছে। এবার আমি সিলেকশনের এরিয়াটা যদি বাড়াতে চাই, এখন আমি নৌকার উপরে ক্লিক করলাম, এখন দেখা যাচ্ছে নৌকা সহ মাঝি সিলেক্ট হয়েছে। এবার আরো একটা অংশকে আমি সিলেক্ট করি, বৈঠা, এখন পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এখানে কিছু মোড দেখতে পাচ্ছি। এই যে মোড উপরের কনটেক্সট বারে প্রথমটা হচ্ছে নিউ, নতুন সিলেকশন করবে।
এরপরের এটা হচ্ছে নতুন সিলেকশনের সাথে অন্য আরেকটা সিলেকশন অ্যাড করবে এই মোডটা। এরপরে এই মোডটা সিলেক্ট করলে নতুন সিলেকশন থেকে পরবর্তী সিলেকশনটা বিয়োগ হবে, বাদ যাবে, সাবট্রাক্ট হবে। এরপরে এই মোডটা সিলেক্ট করলে নতুন সিলেকশন এবং আগের সিলেকশন, এই দুই সিলেকশনের যে ইন্টারসেকশন আছে শুধু সেই অংশটা সিলেক্ট হবে। মাল্টিপার্ট অবজেক্ট, এটা আমরা চাইলে অফ করে দিতে পারি, তাহলে শুধু একটা পার্ট সিলেক্ট হবে। আর যদি কোনো একটা অবজেক্টের মাল্টি পার্ট থাকে তাহলে সেটা অ্যাড হবে যদি এটা আমি টগল করে অন করে দিই। এরপরে হচ্ছে সফট এজ, যে এজটা সিলেকশন হচ্ছে সেটা হার্ড, মানে হচ্ছে সিলেকশনের চারপাশটা একদম রাফ ভাবে বসবে, এবং সফট অন করা থাকলে সিলেকশনটা একটু স্মুথ হবে। এখন আমি অ্যাডের উপর ক্লিক করছি, কিন্তু দেখতে পাচ্ছি অ্যাড যদি করতে যাই তাহলে পুরো অংশগুলোই সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই আমি অ্যাড করব না, এখানে নিউতেই থাকুক। নিউতে থেকে আমি প্রথমে মাঝিকে সিলেক্ট করলাম, এরপর নৌকা সিলেক্ট করলাম, এরপর বইটা সিলেক্ট করলাম, ব্যাস হয়ে গেল। এবার ক্লিক করব হচ্ছে এই রিফাইনে ক্লিক করলাম। এবার এরকম একটা পপ আপ উইন্ডো আসলো, সেখান থেকে আমরা এখন দেখতে পাচ্ছি যে ছবিটার যে অংশটা সিলেক্ট হয়েছে সেই অংশটা দেখা যাচ্ছে, বাকি অংশটা একটা লাল ওভারলে দেখা যাচ্ছে। এইখানে এই যে প্রিভিউ যেটা আছে, এই প্রিভিউটা প্রথমে এখন আমরা চেঞ্জ করি, ওভারলের বদলে দিলাম ব্ল্যাক ম্যাট, দিলে বাকি অংশটা কালো হয়ে গেল, এতে অবজেক্টটাকে আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। এরপরে হোয়াইট ম্যাট দিলে সাদা হয়ে গেল। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্লিক করলে মাস্কের মতো দেখাচ্ছে, যে অবজেক্টটা আমরা সিলেক্ট করেছি সেটা সাদা, বাকি অংশ কালো। এরপরে ট্রান্সপারেন্ট সিলেক্ট করলে শুধু ছবিটাকে, অবজেক্টটাকে দেখাচ্ছে, বাকি অংশ গায়েব। আমি ওভারলে সিলেক্ট করলাম, ছবিটাতে একটু জুম করি, এই অংশে একটু জুম করি। এবার আমি এখানে দেখতে পাচ্ছি নৌকার কিছু অংশ অ্যাড হয়নি, এটা কিভাবে করে অ্যাড করব সেটার জন্য প্রথমে এখানে দেখি, প্রথমে সিলেক্ট করা আছে এখন ম্যাট সিলেক্ট করা অবস্থায় আমরা যদি এখন এই ব্রাশ স্ট্রোকটা চালাই তাহলে দেখবো যে এটা প্রসেসিং করে আরো কিছু অংশ বাদ দিয়ে দিচ্ছে। আবার ব্রাশটা স্ট্রোকটা চালালাম, সিলেক্ট করছে না, কাজ হচ্ছে না। তাহলে কোন অপশন নিব, যেহেতু যে অংশটা আমরা সিলেক্ট করেছি এখানে অবজেক্টটা নৌকা এবং মাঝি, সেটা হচ্ছে গিয়ে ফোরগ্রাউন্ড, এই যে ফোরগ্রাউন্ড, আর বাকি অংশটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড। আমি যদি ফোরগ্রাউন্ডের সাথে কোনো কিছু অ্যাড করতে চাই তার জন্য প্রথমে ফোরগ্রাউন্ডটা সিলেক্ট করব, জুম করি, জুম করার পরে এই ব্রাশ সাইজটা ছোট করার জন্য শর্টকাট কি হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লিক করে ব্রাশটা একটু ছোট করলাম, লেফট থার্ড ব্র্যাকেটে ক্লিক করে এরপর আমি অংশটা একটু সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে অটোমেটিকলি এই অংশটা অবজেক্টের সাথে যুক্ত হয়ে গেল। আমি আরো একটু যুক্ত করি, এই যে আরো কিছু অংশ ছবিটার সাথে যুক্ত হয়ে গেছে। এই যে এভাবে করে আমি আস্তে আস্তে ছবির ভিতরে যে অংশটা প্রয়োজন সেটা যুক্ত করে নিচ্ছি। এই যে এখন আমি একটু জুম আউট করলাম, এই পার্টে যাই, এখানেও দেখা যাচ্ছে যে কিছু অংশ আমরা চাইলে যুক্ত করে নিতে পারবো ফোরগ্রাউন্ডে। এখানেও কিছু অংশ ফোরগ্রাউন্ডে যুক্ত করি, হ্যাঁ যুক্ত হয়ে গেল। এই অংশ ফোরগ্রাউন্ডে যুক্ত করা আছে, সুন্দর একটা সিলেকশন হয়েছে। এখানে কিছু অংশ আমরা ফোরগ্রাউন্ডে যুক্ত করে নিতে পারি, যে আমি ফোরগ্রাউন্ডে অংশ যুক্ত করে নিচ্ছি। হ্যাঁ এখন আমরা দেখতে পাচ্ছি একটু বাইরের দিকে বেশি সিলেক্ট হয়ে গেছে, এর জন্য আমরা এখন সিলেক্ট করব ব্যাকগ্রাউন্ড। সিলেক্ট করার পরে বাইরের অংশটা এভাবে করে ক্লিক করব, দেখলাম যে বাইরের অংশটা মানে ব্যাকগ্রাউন্ড যেহেতু লাল অংশটা সেটা সিলেক্ট হয়েছে। ঠিক একইভাবে এই অংশে একটু ব্যাকগ্রাউন্ড পার্ট করে নিই, হয়ে গেল। মোটামুটি যতটুকু দরকার আমরা সিলেক্ট করে নিয়েছি। এবার আমরা চাইলে বর্ডার ওয়াইডটা একটু বাড়িয়ে দিতে পারি। এটা যদি আমরা একদম ক্র্যাঙ্ক করে 100% নিয়ে যাই তাহলে খুবই অদ্ভুত দেখাচ্ছে, কিন্তু এটার এআই টুল দেখা যাচ্ছে যে অনেক বেশি অংশ সিলেক্ট করে ফেলেছে। এটা ভালো করে বোঝা যাবে যদি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাই। ব্ল্যাকে এখানে আমরা দেখতে পাচ্ছি এখন পানির কিছু অংশ এটা সিলেক্ট করে নিয়েছে, আমরা এটা এখন কমিয়ে দিই। এটা ছবির প্রয়োজন অনুযায়ী, যেহেতু আমাদের প্রথম সিলেকশনটাই সবচাইতে সুন্দর ছিল তাই বর্ডার হোয়াইটটা একেবারে 0 করে দিলাম, এটার দরকার নেই অ্যাকচুয়ালি। স্মুথনেসটা আমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারি, তাতে এই যে এজ আছে এজের স্মুথনেসটা বাড়বে। হ্যাঁ এটা কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো কাজ করে। ফেদার হলে এই ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড দুইয়ের মধ্যে সংযোগটা আরো স্মুথ হবে। আমি ফেদারটা একটু বাড়িয়ে দিচ্ছি, এখন একটু বেশি স্মুথ হয়ে গেছে এই জন্য ফেদারটা কমিয়ে দিই, এতটা স্মুথের প্রয়োজন নেই। হ্যাঁ এবার র্যাম্পের ব্যাপারটা হচ্ছে যদি আমরা এটাকে বাড়িয়ে একেবারে 100% নিয়ে যাই তখন যেটা হবে এটা এই ফোরগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ডের দিকে সিলেক্ট করবে। আর যদি ঠিক উল্টাটা করি মাইনাসের দিকে নিয়ে যাই তাহলে ফোরগ্রাউন্ডটা কমিয়ে ব্যাকগ্রাউন্ডটা বাড়িয়ে দিই। এখন ফোরগ্রাউন্ডের অনেক আইটেম ব্যাকগ্রাউন্ডের ভিতর চলে গেছে, তো এটাকেও 0 রাখাই ভালো এই পার্টিকুলারলি এই ছবির জন্য।
তো এইভাবে সিলেকশনটা করার পর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে একটা সিলেকশন হিসেবেও রাখতে পারি, আবার এটাকে মাস্ক হিসেবেও আমরা নিতে পারি। তো বর্তমানে আমি সিলেকশন হিসেবে নিচ্ছি, সিলেকশন হিসেবে নিয়ে আমি অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পরে আমি এখন Ctrl+0 দিয়ে ফিট করলাম। এখন দেখতে পাচ্ছি আমাদের নৌকা এবং নৌকার মাঝি সিলেক্ট হয়ে গেছে। এখন যেটা করব, এটা যেটা সিলেক্ট হয়েছে এই অংশটাকে আমরা চাইলে সরাসরি এখনই মডিফাই করে ফেলতে পারি। যেমন এপাশে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার প্যানেলে এসে অ্যাডজাস্টমেন্টের উপরে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এটা সিলেক্ট করলাম। এখন যদি আমি এখানে ব্রাইটনেসটা বাড়িয়ে দিই তাহলে সাবজেক্টটা উজ্জ্বল হয়ে গেল। ওকে, আচ্ছা, এই সিলেকশনটা তো করলাম এবং সিলেকশনের ব্রাইটনেস আমরা এই অবজেক্টের ব্রাইটনেসটা আমরা বাড়িয়ে দিলাম। আবার এই যেটা সিলেকশন হয়েছে এটার যদি অপোজিটটা আমরা সিলেক্ট করতে চাই, মানে এই সাবজেক্টটা এই নৌকার মাঝি বাদে বাকি অংশটা যদি সিলেক্ট করতে চাই, তার জন্য আমাদেরকে যেতে হবে এখানে পিক্সেল থেকে পিক্সেল সিলেকশন থেকে ইনভার্ট, Ctrl+Shift+I ইনভার্ট, Ctrl+Shift+I। হ্যাঁ, এখানে আরো একটা আছে কিন্তু ইনভার্ট, Ctrl+I। এটা দিলে হবে না, আসতে হবে পিক্সেল সিলেকশন, সেখান থেকে ইনভার্ট। ঠিক আছে, Ctrl+Shift+I। তো আমরা Ctrl+Shift+I প্রেস করি, Ctrl+Shift+I। এখন বিপরীত অংশটা সিলেক্ট হয়েছে। এবার আমরা যেটা করব, এবারও আমরা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টটা নিয়ে আমরা ব্রাইটনেসটা কমিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা যদি লেয়ার অপশনে যাই, এখন আমরা দেখতে পাচ্ছি যে দুটো মাস্ক তৈরি হয়েছে। একটা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টের যে মাস্কটা, এই মাস্কটা ভিতরের অংশটা সাদা, এর মানে হচ্ছে ভিতরের অংশটার উপরে এই ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টটা অ্যাপ্লাই হয়েছে, মানে নৌকা এবং নৌকার মাঝির উপরে। এটা আমরা ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছিলাম, আর উপরের এটাতে বাইরের অংশটা সাদা, নৌকা এবং নৌকার মাঝি কালো, এই জন্য সাদা অংশের উপরে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টটা অ্যাপ্লাই হয়েছে। মাস্ক, এগুলো এক একটা মাস্কের সাদা অংশের ভিতরে সবসময় অ্যাপ্লাই হয়, কালো অংশটা বাদ যায়। তো এখানে অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে ব্রাইটনেস কমিয়ে দিয়েছিলাম, এই জন্য দুটো মাস্ক তৈরি হলো। তো এইভাবে করে আমরা একটা ছবির বিভিন্ন অংশের উপরে আমরা বিভিন্ন রকমের অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করতে পারি। এখানে অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে প্রত্যেকটা অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। যাই হোক, এখন তো মার্চিং এন্ড চলছে। মার্চিং এন্ডটা দূর করার উপায় হচ্ছে Ctrl+D প্রেস করলে মার্চিং এন্ড চলে গেল। ঠিক আছে, এখন এখানে লেয়ারে গিয়ে এই যে এই আই বাটন যেটা আছে, এটাকে বলা হয় টগল ভিজিবিলিটি। এই আইয়ের উপরে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে, আবার শো করবে। আমি এখন উপরে এটা টগল ভিজিবিলিটির মাধ্যমে এটাকে অফ করে দিলাম, আগের অবস্থায় ফিরে আসলো, অন করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, তো এভাবেই করে এই অবজেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করতে হয়। এছাড়া আরো একটা উপায় আছে, সেটা আমরা এখন দেখব। আমরা আবার এই অবজেক্ট সিলেকশন টুলটা অন করলাম, ঠিক একইভাবে আমরা নৌকা এবং নৌকার মাঝি সিলেক্ট করে নিলাম। এবার ঠিক একই পদ্ধতিতে আমরা রিফাইন করব। ফোরগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে রেখে স্ক্রল হুইলের মাধ্যমে জুম করে আমরা ফোরগ্রাউন্ড সিলেক্ট থাকা অবস্থায় এর ভিতরে কিছু অংশ অ্যাড করে নিলাম। এবার এখানে কাজ শেষ, অ্যাপ্লাই করে দিই, অবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। এবার আমরা সরাসরি Ctrl+C প্রেস করে কপি করলাম, Ctrl+V প্রেস করে পেস্ট করলাম। এবার ভি প্রেস করে মুভ টুলে গেলাম এবং এটাকে ধরে মুভ করলাম এবং Ctrl+D প্রেস করে ডিসিলেক্ট করলাম। এখন দেখুন এই মাঝির আরো একজন সাথী তৈরি হয়ে গেল। তার মানে Ctrl+C দিয়ে কপি করে Ctrl+V দিয়ে পেস্ট করা যাচ্ছে। এতে কি হচ্ছে, নতুন একটা লেয়ার তৈরি হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছি, এই যে নতুন একটা পিক্সেল লেয়ার তৈরি হয়েছে। লেয়ারটা ডিলিট করে দিই। এখন আবার এই অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি এবং একইভাবে আবার অবজেক্টটা সিলেক্ট করে নিলাম। এবার প্রেস করব হচ্ছে Ctrl+J প্রেস করার সাথে সাথে একটা ডুপ্লিকেট লেয়ার, মানে এই সিলেকশনটার একটা লেয়ার তৈরি হয়ে গেল। এখন ব্যাকগ্রাউন্ড যেখান থেকে আমরা অবজেক্টটা সিলেক্ট করেছি সেটার ভিজিবিলিটিটা অফ করে দিলাম। এই যে এটা এখন নতুন লেয়ার, এই নতুন লেয়ারে এখন শুধুমাত্র এই মাঝি সিলেক্ট হয়েছে, মাঝি আর নৌকা। ঠিক আছে, এটাকে অফ করে দিলে চলে যাচ্ছে। প্রথমে এটা সিলেক্ট করে Ctrl+D দিলাম, কি হলো, ডিসিলেক্ট হয়ে গেল। এখন ভিজিবিলিটিটা অন করলাম। ঠিক আছে, এখন শুধু এই অবজেক্টটার একটা লেয়ার তৈরি হয়েছে, যেটা এখানে শুধুমাত্র এই নৌকার মাঝি এই অবজেক্ট যেটা আমরা সিলেক্ট করেছি সেটাই আছে, আর কিছু নেই। ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। আর তাহলে আমরা Ctrl+J প্রেস করার মাধ্যমে নতুন লেয়ারে সিলেক্টেড অবজেক্টটাকে নিয়ে যেতে পারি, সেটাই আমরা দেখলাম। এবার আমরা দেখব এই সিলেকশন ব্রাশ টুলের কাজ।
এটাকে বলে সিলেকশন ব্রাশ টুল। এর শর্টকাট কি হচ্ছে ডাব্লিউ। এটা কি করে? সিলেক্ট পিক্সেল রিজিয়ন ইন ইউর ইমেজ বাই পেইন্টিং। পেইন্টিং এর মাধ্যমে সিলেকশন করে। তো সেটা কিভাবে করে আমরা তাই দেখি। এখন আমরা এই সিলেকশন ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, করার পরে কনটেক্সট মেনু বারে কি আসছে সেটা একটু দেখে নিই। উপরে আছে হলো মোড। এই যে মোডের মধ্যে একটা হচ্ছে অ্যাড আর একটা হচ্ছে সাবট্র্যাক্ট, আর এটা হচ্ছে ব্রাশের সাইজ, আর এটা হচ্ছে স্ন্যাপ টু এজের সাথে অটোমেটিক স্ন্যাপ করবে। পাশাপাশি এটা সিলেক্ট করলে সে অবজেক্ট যতগুলো লেয়ার আছে সব লেয়ার থেকেই সিলেক্ট করবে। এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে, কারণ একটা ছবির ভিতরে অনেকগুলো লেয়ার থাকতে পারে, প্রত্যেকটা লেয়ার থেকেই সে সিলেক্ট করবে। এবং সফট এজে সিলেক্ট করে রাখলে যে সিলেকশনটা হবে তার এজটা একটু স্মুথ হবে। এই এজ সফট করার ব্যাপারটা রিফাইনের মাধ্যমেও করা যায়, আর রিফাইনের ব্যবহারটা আমরা আগের টুলে দেখেছি সেম। তো এই সিলেকশন ব্রাশ টুল সিলেক্ট করা অবস্থায় আমরা ব্রাশটা ব্যবহার করলে দেখলাম যে কিছু অংশ সিলেক্ট হচ্ছে। এখন ব্রাশের সাইজটা একটু বড় করা দরকার। তার জন্য আমরা জানি যে রাইট ব্র্যাকেট কি ব্যবহার করলে সাইজটা বড় হবে। ব্রাশের বেশি বড় হয়ে গেছে, এই জন্য এখন লেফট ব্র্যাকেট কি ব্যবহার করে প্রয়োজন মতো সাইজ নিয়ে নিলাম। এবার আমি ব্যবহার করছি এবং খেয়াল রাখলাম যে উপরে হচ্ছে অ্যাড, এটা সিলেক্ট করা আছে, এদিকে আর মনোযোগ না দিলেও হবে। আমি সিলেকশন করি, ক্লিক করার সাথে সাথে অনেক দূর সিলেক্ট হয়ে গেছে। আমি জাস্ট এভাবে করে সিলেক্ট করতে থাকবো। এই যে সিলেক্ট করতে করতে দেখলাম যে বাইরের পানিও সিলেক্ট করে ফেলেছে। এখন এটা কিভাবে করে দূর করা যাবে? এখান থেকে এই সাবট্র্যাক্টে ক্লিক করেও করা যাবে, কিন্তু শর্টকাট কি হচ্ছে অল্ট। কিবোর্ডের অল্ট বাটনটা প্রেস করে যদি আমি এখন ব্রাশটা ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে যে ডিসিলেক্ট হয়ে গেল, এটা সাবট্র্যাক্ট হয়ে গেল। এখন আমি একটু ব্রাশ সাইজটা ছোট করলাম এবং আরো কিছু অংশ অ্যাড করে নিচ্ছি। প্রয়োজনীয় অংশ অ্যাড করে নিয়েছে, অল্ট প্রেস করে কিছু অংশ বাদ দিলাম, এখান থেকেও কিছু অংশ বাদ দিলাম, এখান থেকে কিছু অংশ চুল এগুলো যোগ করে নিচ্ছি, আরো কিছু অংশ সিলেক্ট করছি এবং অল্ট প্রেস করে আমি অপ্রয়োজনীয় অংশটা বাদ দিয়ে দিচ্ছি। এই কাজটা করার জন্য যদি ট্যাবলেট থাকে তাহলে খুব সহজ, তাড়াতাড়ি করা যায়। এইভাবেও হয়। এই যে ঠিক এইভাবে আমরা প্রয়োজনীয় সব অংশ সিলেক্ট করে নিলাম। আমাদের অংশটা পুরোপুরি মোটামুটি সিলেক্ট হয়েছে, বলা যায় মোটামুটি সিলেক্ট হয়েছে যা দরকার। এবার সিলেক্ট করার পরে এই রিফাইন বাটনে ক্লিক করব। আগের যে আমরা দেখেছি সেই একই ফাংশন, জাস্ট একটু রিফাইন করা যাবে। যেমন চুলের ক্ষেত্রে আমরা ফোরগ্রাউন্ডটা সিলেক্ট করে, অথবা ম্যাট থাকলেই হবে, জাস্ট চুলের উপরে আমরা এখানে একটু ঘষা দেব, তাহলে সে অটোমেটিক চুলটা সিলেক্ট করে নেবে। চুলটা খুব সুন্দর করে সিলেক্ট করে নিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছি চুলটা খুব সুন্দর করে সিলেক্ট করে নিয়েছে। এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি চাইলে হাতের যে অংশটা আছে যে সেটা আমরা সিলেক্ট করে নিতে পারি। ব্ল্যাক ম্যাট দিয়ে দেখলাম যে হ্যাঁ ওই ছোট ছোট দাগগুলো এগুলো চলে আসছে, তার মানে সিলেকশনটা আরো সুন্দর করে রিফাইন আমরা করতে পারলাম। এগুলো করার পরে যখন আমরা দেখবো যে না সবটুকু সিলেক্ট হয়েছে, সিলেক্ট যখন কমপ্লিট হয়ে গেছে তখন আমরা দিব অ্যাপ্লাই দেওয়ার পরে এই অংশটি সিলেক্ট হয়ে গেল। বাকি অংশটা সেম, আমরা অবজেক্ট সিলেকশন টুলে দেখেছি কিভাবে করে এই সিলেকশনটাকে থেকে নতুন লেয়ার তৈরি করতে হয়। সেটার জন্য কন্ট্রোল জে প্রেস করলে নতুন লেয়ার হবে, অথবা যদি আমরা এই অংশটা বাদে বাকি অংশটা সিলেক্ট করতে চাই তখন কন্ট্রোল শিফট আই প্রেস করলে সিলেকশনটা ইনভার্ট হয়ে যাবে। আবার এই সিলেকশনটা থেকে আমরা বেরিয়ে আসতে চাইলে কন্ট্রোল ডি প্রেস করলে বেরিয়ে আসতে পারবো। পাশাপাশি এখানে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে একই জিনিসকে পেস্ট করতে পারবো। এগুলো করা যাবে হচ্ছে এই টুলটা দিয়ে। আবার হাইব্রিড ভাবে ব্যবহার করা যায়, যে সিলেকশন টুল ব্যবহার করে অবজেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আমরা রাফলি একটা সিলেক্ট করলাম, এরপরে রিফাইন এজে গিয়ে বাকি অংশটা সিলেক্ট করলাম, অথবা অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পরে এই সিলেকশন ব্রাশ টুলের মাধ্যমে আরো কিছু অংশ অ্যাড করে নিলাম, সেটাও করা যাবে। আবার রিফাইন করার মাধ্যমে তো করা যাবেই। তো এই হচ্ছে ব্যবহার। এরপর এখন আমরা দেখব এই ফ্ল্যাট সিলেক্ট টুলের কাজ। এটা হচ্ছে ফ্ল্যাট সিলেক্ট টুল, শর্টকাট হচ্ছে ডাব্লিউ। ফ্ল্যাট সিলেক্ট টুল এটা কি করে? সিলেক্ট পিক্সেলস অফ এ সিমিলার কালার, একই ধরনের কালার যেগুলো থাকবে সেগুলোকে সে সিলেক্ট করবে। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। এর জন্য আমি অন্য আরেকটি ছবি তৈরি করে নিয়েছি এটা সহজে বোঝার জন্য। তো এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই ডকুমেন্টের ভিতরে দুটো রেক্ট্যাঙ্গেল আছে ব্লু কালারের, এবং দুটোর মধ্যে কোনো যোগাযোগ নেই। এটা একটা রেক্ট্যাঙ্গেল, মাঝখানে হোয়াইট, দুটো আলাদা। এখন আমি চাচ্ছি
যে না, শুধুমাত্র আমি এই ব্লু কালার, এই ছবির ভিতরে যত ব্লু কালার আছে সব সিলেক্ট করব। তাহলে আমরা যাব হচ্ছে ক্লিক করে এই ফ্ল্যাট সিলেকশন টুল, এটা সিলেক্ট করে আমি দিব হচ্ছে এই কন্টিগিউয়াস। কন্টিগিউয়াস যখন দিব তখন কন্টিগিউয়াস অন করা অবস্থায় এবং সোর্স যদি অল লেয়ার থাকে, অল লেয়ার মানে প্রত্যেকটা লেয়ার, এখানে যতগুলো লেয়ার আছে সবগুলো সিলেক্ট করে এরপর আমি যদি ক্লিক করি, এখন দেখতে পাচ্ছি যে একটা মার্চিং অ্যান্ড তৈরি হয়েছে। এই যে চারিদিকে এরকম মার্চিং অ্যান্ড দেখা যাচ্ছে, মার্চিং অ্যান্ড। এই মার্চিং অ্যান্ড শুধুমাত্র একটা সিলেক্ট করেছে। এখন যদি আমি এটার উপরে ক্লিক করি, এখন এইটা সিলেক্ট হয়েছে কিন্তু এটা হয়নি। এখন আমি কি করলাম, এই কন্টিগিউয়াস এটাকে টিকমার্কটা উঠিয়ে দিলাম। এখন আমি যদি সিলেক্ট করি, দেখেন এখন দুইটাই সিলেক্ট হয়ে গেছে। মানে কন্টিগিউয়াস মানে হচ্ছে এইটা যতটুকু অংশ নীল আছে শুধু ততটুকু অংশই এই কালারটাই সিলেক্ট করছে। হ্যাঁ, আর যদি কন্টিগিউয়াস টিকমার্ক দেওয়া থাকে তখন কি হচ্ছে, আগে কন্ট্রোল ডি দিয়ে বেরিয়ে আসি এবং কন্টিগিউয়াস সিলেক্ট থাকা অবস্থায় ক্লিক করলাম, শুধু একটা হচ্ছে। এটা ক্লিক করলাম, শুধু এটা হচ্ছে। তুলে দিলে নীল রঙের সব অবজেক্ট সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, আর এখন আরেকটা কাজ করব, সেটা হলো কন্ট্রোল ডি দিয়ে এখন আমি আরেকটা বক্স তৈরি করলাম। ঠিক আছে, কি হলো, এখন নতুন একটা বক্স তৈরি হলো। এখন এটার মাধ্যমে এই দুটো রেক্টেঙ্গেল যুক্ত হয়ে গেল। ঠিক আছে, এখন আমি যদি এই ফ্ল্যাট সিলেকশন টুল সিলেক্ট করি, কন্টিগিউয়াস টিকমার্ক তোলা আছে, তার মানে হচ্ছে যে যে অংশগুলো এক কালারের সাথে যুক্ত সেই অংশগুলো সিলেক্ট হবে। এখন যেহেতু এই পাশে নীল কালার এবং এই পাশে নীল কালার, এই রেক্টেঙ্গেলের মাধ্যমে দুইটা এখন যুক্ত, তাই এখন যদি কন্টিগিউয়াস তুলে থাকা অবস্থায়ও যদি আমি ক্লিক করি, এখন পুরোটাই সিলেক্ট হচ্ছে। তো মানে হচ্ছে ছোঁয়াচে রোগের মতো, যেহেতু এই দুটার মধ্যে সংযোগ আছে, এই জন্য এই নীল কালার সিলেক্ট করার কারণে এই নীল কালার যতদূর পর্যন্ত গিয়েছে পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম এবং এই রেক্টেঙ্গেলটা আমি ডিলিট করে দিলাম, মানে এখন আর কোনো সম্পর্ক নাই। এখন কন্টিগিউয়াসটা টিকমার্ক তোলা, এখন যদি আমি সিলেক্ট করি দুটোই সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, কন্টিগিউয়াসটা টিকমার্ক দিলে কন্ট্রোল ডি সিলেক্ট করলাম, এবার ক্লিক করলে একটা সিলেক্ট হচ্ছে, এটা সিলেক্ট করলে একটা সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, আর যদি আমি কন্ট্রোল ডি দিয়ে যদি দুটো যুক্ত করে দিই, যুক্ত করার পরে যদি কন্টিগিউয়াসটা টিকমার্ক থাকে তখন যদি আমি সিলেক্ট করি সব সিলেক্ট হচ্ছে, এবং টিকমার্ক তুলে দেওয়ার পরও যদি আমি সিলেক্ট করি তখনও সব সিলেক্ট হচ্ছে। কন্টিগিউয়াস থাকলে তখন যতটুকু অংশ সিলেক্ট আছে শুধু ততটুকু নিবে, আর যদি কন্টিগিউয়াস না থাকে, টিকমার্ক দেওয়া থাকে, তখন পুরোটা সিলেক্ট করবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার উপরে আছে হলো একটা টলারেন্স। টলারেন্স মানে হচ্ছে যে ব্লু কালার তো সিলেক্ট করলাম, হ্যাঁ, এই ব্লু কালারের কাছাকাছি আর যত রং আছে এর বিভিন্ন শেডস অফ ব্লু সব সিলেক্ট করবে যদি আমরা টলারেন্সটা বাড়িয়ে দিই। যেহেতু এখানে একটা কালারই আছে সুতরাং এটা এখানে কাজ করবে না, অন্য ছবিতে গিয়ে দেখা যাবে। হ্যাঁ, এখানে এসে আমরা এখন এটা ব্যবহার একটু দেখি। সিলেক্ট করলাম, কন্টিগিউয়াস দেওয়া আছে, টলারেন্স একদম হাই। ঠিক আছে, এখন আমি যদি রেড কালারটা সিলেক্ট করি, হ্যাঁ সব সিলেক্ট করে নিচ্ছে। আমার টলারেন্সটা একটু কমিয়ে দিই 20%। এখন আমি যদি রেডটা সিলেক্ট করি, দেখা যাচ্ছে শুধুমাত্র রেডের কাছাকাছি নিচ্ছে। আর যদি কন্টিগিউয়াসটা তুলে দিই, ব্লু কালার সিলেক্ট করলে ব্লু কালার কাছাকাছি নিচ্ছে, শুধু রেড কালার সিলেক্ট করলে রেড কালারের কাছাকাছি গুলো নিচ্ছে। কন্টিগিউয়াসটা সিলেক্ট করি, সিলেক্ট করলাম, এরকম আসছে। কন্ট্রোল ডি সিলেক্ট করলাম, রেড কালারটা সিলেক্ট করলাম, যেখানে যেখানে সে রেড পাচ্ছে শুধু সেই অংশটা সে নিচ্ছে। আবার চাইলে এখানে ড্র্যাগ করা যায়, যেমন আমি এই অংশটা সিলেক্ট করে ড্র্যাগ করব। ঠিক আছে, এভাবে করে সিলেক্ট করা যায়। কিছু কিছু ক্ষেত্রে এটা কাজ করে, কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যবহার না করাই ভালো। যেমন আমি এই ক্ষেত্রে ব্যবহার করার কোনো যৌক্তিকতা দেখছি না। ড্র্যাগ করলে যত অংশ ড্র্যাগ করবো সেই অংশের কালার সব অ্যাড করতে থাকবে। ঠিক আছে, তো এটা এইভাবে করে কাজ করে।